স্যার, ক্লাস কি শুরু করে দিব? উপস্থিতি অনেক কম, যদিও সময় তো চলে যাচ্ছে। ওকে, ক্লাস শুরু করি। যেহেতু সময় খুবই অল্প, আলোচনা আছে, শেষ যতটুকু করতে পারি আর কি। আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সাবজেক্ট হলো হাইজিন এন্ড পাবলিক হেলথ, বা স্বাস্থ্য বিজ্ঞান ও জনস্বাস্থ্য। স্বাস্থ্য বিজ্ঞান হোমিওপ্যাথিতে জানার গুরুত্ব, বা এটা হোমিওপ্যাথিতে কিভাবে আমাদের কাজে লাগে, কতটুক কাজে লাগে এই স্বাস্থ্যটা, যারা জানেন একটু হ্যান্ড রাইজ করেন অথবা স্পিকার অন করে বলতে পারেন। নাবিলা আপু, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, বলেন। এটা কতটুক গুরুত্ব, যতটুক জানেন বলেন। কেউ কি কথা বলার পরিস্থিতি আছেন? যদি থাকেন তাহলে স্পিকার অন করে কথা বলেন। একটু আমি শুনতে চাচ্ছি, তারপরে আমি কন্টিনিউ করি। ওকে, সময় যেহেতু কম, আমি বলছি। স্বাস্থ্যবিজ্ঞান সম্পর্কে যদি আমাদের ধারণা ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু হোমিওপ্যাথিতে রোগী চিকিৎসা করা সম্ভব হবে না। আমাদের এই সবকিছুই জানতে হবে। হোমিওপ্যাথিতে হলিস্টিক অ্যাপ্রোচ বলে একটা কথা আছে, যা শুধু মানুষকে রোগ সারায় না, শুধুমাত্র লক্ষণ দূর করে না, এটা সমস্ত শরীরকে আরোগ্য করে। এর জন্য আমাদের সবকিছুই জানতে হবে, শুধু স্বাস্থ্য না। এখানে হাইজিন এন্ড পাবলিক হেলথ বলতে এখানে দেখা যাচ্ছে যে আমাদের সমস্ত কিছু উঠে আসছে এখানে। স্বাস্থ্যকর পরিবেশ, রোগী কোথায় আছে না আছে, কিভাবে তার লাইফ স্টাইল, রোগের কি কারণে রোগগুলা হচ্ছে, এখান থেকে আমরা সব স্বাস্থ্য এন্ড হাইজিনের মাধ্যমে আমরা জানতে পারবো। হোমিওপ্যাথিতে এরকম ধারণা আছে যে ভুল জীবনযাত্রা বা অস্বাস্থ্যকর পরিবেশে রোগী আরোগ্য বাধা দেয়। একদম এটা পরিষ্কার প্রমাণিত যে অবস্টাকল টু কিউর, যদি আরোগ্য পথে বাধা থাকে তাহলে ওই রোগী কিন্তু সঠিক মেডিসিন দিলেও সেটা সুস্থতায় পৌঁছাতে পারবে না, বারবার বাধা আসবে। যদি আমরা এই বাধাগুলা না জানতে পারি, তাহলে কিন্তু রোগী আরোগ্য করা সম্ভব হবে না। যেমন রোগীর স্বাস্থ্যকর বাসস্থান বা দূষিত পানি পান করছে, রোগী রোগ নিয়ে আসছে, মেডিসিন দেওয়া হয়েছে, কিন্তু তার মেডিসিনে দেখা যাচ্ছে যে সঠিকভাবে কাজ করতে পারছে না। আমরা যদি না জানতে পারি সে কোন পরিবেশে আছে, কি খাচ্ছে, তার লাইফস্টাইল কেমন, তাহলে কিন্তু আমরা কখনোই বুঝতে পারবো না আমার ওষুধ ঠিক নাকি ভুল। সঠিক ওষুধটাও তখন দেখা যায় যে কাজ করবে না। এই স্বাস্থ্যর অথবা পরিবেশগত এই দিকগুলা যদি আমরা জানতে পারি রোগীর কাছ থেকে সঠিকভাবে, আর এই স্বাস্থ্য বিষয়ে যে জ্ঞান, হাইজিন সম্পর্কে আমাদের যদি সঠিক জ্ঞান থাকে যে না এই পরিবেশের কারণেই তার বাধাটা সৃষ্টি হচ্ছে, এই বাধাটা তখন আমরা তাদের ম্যানেজমেন্ট দিতে পারি।
যে এই পরিবেশ থেকে সে দূরে থাকবে অথবা ভালো পরিবেশে থাকবে, তাহলে খাদ্যাভ্যাস পরিবর্তন করবে, সঠিকভাবে চলবে, দেখা যায় তখন ওষুধটা সঠিকভাবে কাজ করবে। মূল কারণগুলি জানতে পারলেই দেখা যায় যে আমরা আগাতে পারবো। সঠিক ওষুধ দিলে তখন কাজটা খুব দ্রুত সমাধান হবে। আচ্ছা, স্বাস্থ্য কি? কেউ কি জানেন স্বাস্থ্যটা কি? অথবা হেলথ, মানুষের এই হেলথ আসলে এই জিনিসটা কি? আমাদের হোমিওপ্যাথিতে এই হেলথ দিয়ে রোগীর মেডিসিন কত মাত্রা দিতে হবে, কিভাবে রিপিটেশন করতে হবে, কতদিন পর পর ওষুধ খাবে রোগী, অথবা প্রগনোসিস করতে হবে, রোগীর কি প্রগনোসিস, এটা করা সম্ভব এই স্বাস্থ্য মাধ্যমে জানার মাধ্যমে। এই প্রক্রিয়াটা কি কেউ জানেন কিভাবে সম্ভব? বিজ্ঞান কতটুকু এগিয়ে আছে এই স্বাস্থ্য, যে এই স্বাস্থ্য দিয়ে সবকিছু করা সম্ভব, রোগীর ম্যানেজমেন্ট সবকিছু। আমরা যদি সঠিকভাবে এই স্বাস্থ্যটা, শুধুমাত্র এই স্বাস্থ্য সম্পর্কে সঠিক যদি জ্ঞানটা থাকে, আমরা যদি বুঝতে পারি স্বাস্থ্য, রোগীর স্বাস্থ্যটা কি, কেন কি হচ্ছে, তাহলে আমরা সঠিকভাবে প্রগনোসিস করতে পারবো, রোগী আরোগ্য করতে পারবো। প্রফেসর জর্জ ভিতুলকাস, আইএসএইচ এর যে প্রতিষ্ঠাতা, উনি একটা আমাদের মূলত একটা উপহারই দিয়েছেন, লেভেল অফ হেলথ। এখানে শুধুমাত্র এই স্বাস্থ্য নিয়েই সে সাইন্টিফিক্যালি ব্যাখ্যা দিয়েছে, এই স্বাস্থ্যটা মানুষের শরীরে আসলে কিভাবে কয়টা স্তরে আসছে, প্রত্যেকটা বিশ্লেষণ করে সে পার্ট বাই পার্ট ভাগ করে দিয়েছে। লেভেল অফ হেলথ, স্বাস্থ্য এখানে ভাগ করছে চারটা, ABCD গ্রুপ আকারে, প্রত্যেকটা গ্রুপে আবার তিনটা করে ভাগ আছে। লেভেল এ তে আছে 1 2 3, এরকম ভাবে প্রত্যেকটা স্তরে তিনটা করে ভাগ আছে, প্রত্যেকটা স্তরের ভাগে রোগীর স্তর বোঝানো হয়েছে, রোগ স্বাস্থ্যর যে স্তর সব এখানে ডিটেল দেওয়া আছে। এই স্তরগুলা যদি আমরা সঠিকভাবে জানতে পারি, বুঝতে পারি, তাহলে আমরা প্রকৃতভাবে রোগীকে আরোগ্য করতে পারবো। কারণ এই স্তরের মাধ্যমে মেডিসিন পটেন্সি, আমাদের পটেন্সি গুলা সিলেকশন হবে। লেভেল এ তে হাই পটেন্সি, লেভেল বি তে তার চেয়ে কম, এইভাবে দেখা যায় লেভেল ডি পর্যন্ত আছে। তখন আমরা এই পটেন্সি গুলা সঠিকভাবে দিতে পারবো। এখন আমরা যদি এই স্বাস্থ্যটা বিবেচনা সঠিকভাবে না করতে পারি, সঠিকভাবে প্রগনোসিস না করতে পারি, তাহলে কিন্তু ভুল হবে এবং কি প্রতিনিয়তই আমরা ব্যর্থ হব। ধরেন একটা রোগী আসলো অনেক খারাপ অবস্থায়, আমাদের এমন ধারণা আছে যে হোমিওপ্যাথি সমস্ত রোগী ভালো হয়, এরকম ধারণা আছে যে হোমিওপ্যাথি এমন কোনো রোগ নাই যে ভালো করতে পারে না, এরকম অনেক ধারণা আছে। এটা কিন্তু আসলে ঠিক না, যে একটা ক্যান্সারের রোগী এলোপ্যাথিতে ভালো হয় না, হোমিওপ্যাথিতে আসলো, আসলে সে কোন লেভেলে আছে, এটা কি আসলে ভালো করা সম্ভব নাকি সম্ভব না। আপনি ডাক্তার, আমি ডাক্তার, যদি বলি হোমিওপ্যাথিতে যে কোনো রোগী ভালো হয়, এটা আমি ভালো হবে এরকম গ্যারান্টি দিয়ে দিলাম, কিন্তু আসলে আমরা জানলাম না তার স্বাস্থ্য কোন লেভেলে আছে, এটা আসলে ফিরবে নাকি ফিরবে না। এই প্রগনোসিসটা যদি আমরা না করতে পারি, তাহলে কিন্তু আমাদের যে দুর্নামটা এটা হবে। যদি আমরা জানতে পারি তার এই লেভেল, ডি লেভেলের হেলথে অমক
আছে যে 10-এ আছে, সে তার বিভিন্ন ফাংশন দেখা যাচ্ছে যে ডিঅ্যারেঞ্জমেন্ট এমন ভাবে হয়েছে যে ফেইলার আছে, কিডনি ফেইলার আছে, ফুসফুসে পানি জমে আছে, দুই একটা অর্গান ফেইলার পর্যায়ে আছে, সে ক্যান্সার জেনারেট করে আছে শরীরে, তখন কিন্তু এই রোগী কিন্তু ফিরবে না। আমরা যদি গ্যারান্টি দিই এটা কিন্তু হবে না, সে কিন্তু ফিরবে না এবং কি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তখন কিন্তু আমাদের দুর্নাম হবে। তখন যদি আমরা জানতে পারি সে এই লেভেলে আছে, আমরা যদি প্রগনোসিস করে বলতে পারি যে না, সে কিছু টাইম সুস্থ থাকতে পারে অথবা আরাম থাকবে, কিন্তু সে আর ভালো হবে না, এই কথাটা যদি আমরা লেভেল অফ হেলথ সম্পর্কে সঠিক জ্ঞান থাকে, লেভেলগুলো আমরা জানি, তখনই আমরা এই সঠিকভাবে এই প্রগনোসিসটা করতে পারবো এবং কি ওষুধ দিয়ে তাকে সাময়িকভাবে উপশম দিতে পারবো। এমন আছে যে লেভেল এর ব্যক্তি যদি ক্যান্সারে আক্রান্ত হয়, একটা মেডিসিন নেই, একবার দেওয়ার পরেই সে আর কোনো রিপিটেশন লাগবে না, সে একদম আগের মতো স্বাস্থ্যে ফিরে যাবে, এরকম হতে পারে যদি লেভেল এ তে থাকে রোগী। অবশ্যই আমাদের এই লেভেলগুলা জানা লাগবে। আর এই স্বাস্থ্য সম্পর্কে আমাদের সম্পূর্ণ সঠিক নির্ভুলভাবে জ্ঞান থাকা লাগবে। পরিষ্কার? এই সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে? বলেন। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? স্যার শোনা যাচ্ছে। ওকে, আপনার কি কোনো কোশ্চেন আছে, অথবা কি বুঝলেন এই স্বাস্থ্যটা আসলে কি, আর গুরুত্বটা কি যদি বলতেন, যতটুকু বুঝছেন বলেন মানে সামারে। চিকিৎসা ক্ষেত্রে স্বাস্থ্যের স্তরটাকে বোঝার জন্য, মানে যে কয়েকটা স্তরে ভাগ করা যায় তার সুস্থতা এবং অসুস্থতার মধ্যে পার্থক্য করার জন্য এই বিষয়টা আলোচনা করা হয়। হ্যাঁ, আসলে এখানে তো অত বেশি আলোচনা করার জন্য আমি হালকা একটু টাচ দিলাম যে আসলে এইটা নিয়ে বৈজ্ঞানিক ভাবে সাইন্টিফিক্যালি যে ব্যাখ্যাগুলো আছে এখানে আমি ওইভাবে এক্সপ্রেস করতে পারি নাই, একদম শর্টে বললাম। ঠিক আছে, আপনারা লেভেল অফ হেলথ, এটা জর্জ বিটল কাছের লেখা, এই বইটা যদি পড়েন তাহলে সঠিকভাবে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন। আমি একটু ধারণা দিলাম আর কি, এই স্বাস্থ্যটা আমাদের কতটুকু গুরুত্বপূর্ণ, এই স্বাস্থ্যটা যদি আমরা না জানতে পারি তাহলে কিন্তু মেডিসিনও আমরা সঠিক মাত্রা, সঠিকভাবে রিপিটেশন, কখন ওষুধ দিব কখন দিব না, এগুলা কোনোটাই করতে পারবো না। এটাই আমাদের একদম নির্ভুলভাবে মেডিসিন প্রয়োগের একটা রাস্তা, এটা জানা লাগবে আমাদের, না হলে আমরা ভুল করব। আমাদের যে এই স্বাস্থ্য, এখানে আছে হাইজিন আর মেনটেন করার যে ব্যাপারগুলো আছে, মূলত পরিষ্কার পরিচ্ছন্নতা, এই দিক দিয়ে আমাদের খুবই থাকতে হবে। আসলে যে খারাপ পরিবেশে থাকলেই রোগ হবে এরকম কিন্তু না, খারাপ পরিবেশে থাকলেই কিন্তু রোগ হবে না, কিন্তু যদি আমাদের ওই প্রবণতা থাকে যে আমাদের পরিবেশে সাসেপ্টিবল থাকে, তাহলে সে রোগটা হবে। বস্তিতে যারা থাকে তারা কি সবাই রোগাক্রান্ত? যারা বস্তিতে আছে অথবা খারাপ পরিবেশে আছে তারা কি সবাই অসুস্থ? অ্যান্সার দিবেন ভাই, খাইরুল ভাই, যেহেতু আপনি স্পিকার অন করছেন আপনিই বলেন। জি স্যার, না, সবাই আসলে অসুস্থ না, এখানে তার মধ্যে রোগটা গ্রহণ করার প্রবণতা তার শরীরে তৈরি হয়েছে, সেই জন্য অসুস্থ হবে। জি, এটাই। কিন্তু আমাদের হাইজিন মেনটেন করতে হবে, আমাদের পরিবেশটা মেনটেন করলে দেখা যাচ্ছে যে যার প্রবণতা আছে সে তো আক্রান্ত হবে, আর যার নাই সে হবে না। যদি আমরা মেনটেন করি তাহলে কারোরই রোগটা ছড়াবে না অথবা আক্রান্ত হবে না। সেক্ষেত্রে আমাদের অনেক কিছু বিবেচনা করে চলতে হবে।
আর রুগীকে এইভাবে পরামর্শ দিতে হবে। তাহলে দেখা যাচ্ছে আমাদের সুস্থ করার গতিটা বাড়বে, ওষুধের প্রয়োগ করলে ওষুধ কাজ করবে ভালো। জি, আচ্ছা, আজকের সাবজেক্ট তো সহজ, প্রশ্নগুলো একদম সহজই। ভিটামিন এ বি এর উৎস আমরা কে জানি, বলি ভিটামিন এ উৎসগুলা আর বি। এটা আমাদের ছোট প্রশ্ন আসতে পারে, অথবা অভাবজনিত কারণে কি কি রোগ দেখা দেয়, ভিটামিন এ বি এগুলার অভাবজনিত কারণে কি কি রোগ দেখা দেয় বলতে পারেন, যতটুকু জানেন বলেন ভাই। ওকে, ভিটামিন এ বি মানবদেহের অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান, এদের অভাবে নানা রোগ দেখা দেয়। ঠিক আছে, ভিটামিন এ প্রাণীজ উৎস থেকে পাওয়া যায়, যেমন কলিজা, মাছের তেল, ডিমের কুসুম ও মাখন ইত্যাদি থেকে ভিটামিন এ পাওয়া যায়। পাকা পেঁপে, গাজর, লাল শাক, পালং শাক, পাকা আম এগুলোর ভিতরে দেখা যায় যে ভিটামিন এ প্রচুর পরিমাণে থাকে। মূলত এই সবজিগুলোর ভিতরে প্রচুর পরিমাণে কেরোটিন থাকে, ঠিক আছে, যা দেহে ভিটামিন এ তে রূপান্তরিত হয়। এগুলা দেহের ভিতরে যে ভাঙ্গে ভিটামিন এ তে রূপান্তর, কেরোটিনটাই মূলত দেহে যায়, এটা প্রসেসিং হয়ে ভিটামিন এ হয়। ঠিক আছে, আর এর অভাবে রাতকানা রোগ, এটা আমরা সবাই জানি, দেখা দেয়। চোখের কর্নিয়াতে শুষ্কতা দেখা দেয়, রুক্ষ হয়ে যায়। দীর্ঘদিন যদি এরকম অবস্থায় চলতে থাকে, সে দেখা যায় অন্ধত্ব হতে পারে। তার ত্বকগুলা থাকবে শুষ্ক, সংক্রমণ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেয়ে যাবে, সাসেপ্টিবিলিটি বেড়ে যাবে, খুব তাড়াতাড়ি সে রোগ রোগে আক্রান্ত হবে। বাচ্চাদের দৈহিক যে বৃদ্ধিটা, এটাও ব্যাহত হয় ভিটামিনের অভাবে। আর ভিটামিন বি আসলে একটা কমপ্লেক্স গ্রুপ, এখানে দেখা যায় যে ভিটামিন বি 1 থেকে শুরু করে 12 পর্যন্ত আছে, অনেক আর এর উৎস হলো লাল চালের গুঁড়ো, গমের ভুসি, ডাল, মাংস, দুধ, ডিম এগুলাতেও দেখা যায় যে ভিটামিন বি পাওয়া যায়। ভিটামিন বির অভাবে বেরি রোগ হয়, যার লক্ষণ পায়ের শোথ, হৃৎপিণ্ডের দুর্বলতা ও স্নায়ুতন্ত্রের বিকলতা। ভিটামিন বি টু এর অভাবে ঠোঁটের কোণে ঘা, জিহ্বায় প্রদাহ অথবা এখানেও ঘা দেখা দিতে পারে। চোখের সমস্যা দেখা দেয় ভিটামিন বি অভাবে, প্লেগ রোগ হয়, যার লক্ষণ ডায়রিয়া, ডার্মাটাইটিস, মানসিক বিভ্রান্তি। ভিটামিন 12 বি 12 এর অভাবে পার্নিশাস অ্যানিমিয়া বা স্নায়বিক জটিলতা দেখা দেয়। নানাবিধ রোগ এই ভিটামিন বির অভাবে দেখা দেয়। এগুলা সম্পর্কে আমাদের রুগীকে যখন দেখবো, তখন আমরা বুঝতে পারবো, এই বিষয়গুলো যদি জানি তাহলে বুঝতে পারবো আসলে তার কি কারণে কি হয়েছে, এই কারণগুলো আমরা বুঝতে পারবো। মূলত এজন্য আমাদের এইগুলা খুব গুরুত্বপূর্ণ ভাবে মনে রাখা লাগবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্দেশ্য কি? তারা এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা, WHO, এ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, জাতিসংঘের অধীনে একটি আন্তর্জাতিক সংস্থা। এরা কি করে, মূলত তাদের উদ্দেশ্যটা কি?
তারা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ, সংক্রমণ ব্যাধি যেমন ম্যালেরিয়া, যক্ষ্মা, কলেরা, এইডস প্রভৃতি রোগের জন্য টিকা প্রস্তুত করে এবং কর্মসূচির মাধ্যমে তা প্রতিরোধের ব্যবস্থা জোরদার করে। যেমন করোনা হয়েছিল, করোনার ভিতরে এই করোনার টিকাটা তারা করছিল, গবেষণার মাধ্যমে আবিষ্কার করে এটা প্রদান করছে। এটা সারা বিশ্বেই দেওয়া হয়েছে। এটা তাদের পদক্ষেপ, একটা বড় ধরনের পদক্ষেপ। এই পদক্ষেপগুলা তারা নেয়। মাতৃ ও শিশুর স্বাস্থ্য উন্নয়ন, এই হার মাতৃ মৃত্যুর হার কমানোর জন্য প্রসূতি ও শিশুর স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, পুষ্টিহীনতা দূরীকরণের জন্য বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে, যেমন শিশুদেরকে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন করে খাওয়ায়, পোলিও খাওয়ায়, বিভিন্ন টিকা প্রদান করে। এই সমস্ত এটা তারা দিয়ে আসছে। আর এই স্বাস্থ্য সংস্থার ভিতরে বিভিন্ন প্রকার রোগ ব্যাধি নিয়ে গবেষণা করে এবং ওষুধ প্রস্তুত করে তারা এগুলা প্রদান করে। বড় ধরনের গবেষণার কাজগুলো এখানে হয়। সানাউল্লাহ ভাই, আপনার ভিডিওটা ওপেন হয়ে গেছে। আচ্ছা, কলেরা রোগ, এই কলেরা রোগের কারণটা কি, অথবা কি জীবাণু থেকে আমাদের কলেরা রোগের সৃষ্টি হয়, কেউ কি বলতে পারবেন? বলে ফেলেন খুব দ্রুত। এখানে কে কে আছেন? স্ট্রেপ্টোকক্কাস। কলেরা রোগের জীবাণু কোনটা? স্ট্রেপ্টোকক্কাস। জি, আসলে স্ট্রেপ্টোকক্কাস না, এটা হলো ভিব্রিও কলেরি। ঠিক আছে, একটি মারাত্মক সময়ের পানিবাহিত রোগ যা ভিব্রিও কলেরি নামক জীবাণু দ্বারা সৃষ্টি। এটা কিন্তু একটা জীবাণু, এটার মাধ্যমে কলেরাটা সৃষ্টি হয়। ধন্যবাদ রেসপন্স করার জন্য। আশা করি এটা আর ভুলবেন না। ভিব্রিও কলেরি হয়তো বা আপনার বাই মিস্টেকের কারণে এটা ভুলে গেছেন। এই জীবাণুটার নাম কি একটু যদি বলতেন খায়রুল ভাই। স্যার ভিব্রিও কলোরি। হ্যাঁ হ্যাঁ, সঠিক। এটাই মূলত এই জীবাণুর কারণে আমাদের এই কলেরা নামক সংক্রমণ রোগটা দেখা দেয়। এই রোগে আক্রান্ত ব্যক্তি তীব্র পাতলা পায়খানা ও বমি হয়, যার ফলে দ্রুত পানি শূন্যতা ও মৃত্যু ঘটতে পারে। কলেরার জীবাণু কিসের মাধ্যমে আসে? দূষিত পানি, খাদ্যের মাধ্যমে প্রবেশ করতে পারে। আক্রান্ত রোগীর মলমূত্র জীবাণু, এটাও বিভিন্ন ভাবে খাদ্যের ভিতর খাদ্য দিয়েও এখানে আমাদের শরীরে প্রবেশ করতে পারে। মাছিও কিন্তু এই জীবাণু বহন করে। আমাদের খাবারে বসলে দেখা যায় খাবার যদি আমরা গ্রহণ করি, তখন আমাদের এই রোগটা এইভাবে হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের খুবই সচেতন থাকতে হবে যে তারে পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কাপড়, পোশাক, খাবার দাবার এগুলার দিকে তাদের মেনটেনিং দিতে হবে, যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং কি খাবার দাবার একদম পিওর ভাবে পরিষ্কার করে খাইতে হবে, না হলে এটা দেখা যাচ্ছে যে সারবে না, অথবা রোগী মৃত্যু হয়ে যাইতে পারে। এর প্রতিরোধের উপায় সম্পর্কে যদি আমরা বলতে যাই, সব সময় তার বিশুদ্ধ পানি পান করতে হবে, ফোটানো পানি খাইতে হবে। জীবাণু মুক্ত করা অবশ্যই জরুরি। স্যানিটেশন যে ব্যবস্থা আছে, এটা পায়খানার যে স্বাস্থ্যবিধি মেনে যে স্যানিটেশনের ব্যবস্থা, ওইটা অবশ্যই মেনটেন করতে হবে। খোলা জায়গায় যাওয়া যাবে না, যেখানে সেখানে না যায়। এই স্যানিটেশন ব্যবস্থাটা আমাদের দিয়ে দিতে হবে, যে তারা যেন এখানে সঠিক স্থানে যায় মলত্যাগ করে। ব্যক্তিগত পরিচ্ছন্নতা, খাবার আগে ও পরে অবশ্যই হাত খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে।
রান্না করা খাবার ঢেকে রাখতে হবে, পচা বাসি খাবার খাওয়া যাবে না, খাবারের উপরে মাছি যেন না বসে সেদিকে খেয়াল রাখতে হবে। এগুলো আমাদের যদি মাইনে চলি দেখা যায় কলেরাটা প্রতিরোধ করা সম্ভব। আচ্ছা, কেউ কি বলতে পারেন ব্যক্তিগত স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যের মধ্যে যে সম্পর্কটা এটা আসলে কতটুকু তুলনা করতে পারবেন কেউ? শর্ট ভাবে বলেন, সময় কম। ব্যক্তিগত স্বাস্থ্য আর মানসিক স্বাস্থ্য। ওকে। আচ্ছা, ব্যক্তিগত স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য উভয়ই কিন্তু মানুষের সুস্থতার জন্য অপরিহার্য। যদি একজন ব্যক্তি, ব্যক্তি বলতে মানুষের শরীরকে বোঝাচ্ছে, সে যদি শরীরে কোনো আঘাত পায় তার মানসিক স্বাস্থ্যও কিন্তু সাথে সাথেই দেখা যায় যে ওই আঘাতে ব্যথিত হবে, কষ্ট পাবে। আবার মানসিক অবস্থা যদি খারাপ থাকে, মনে যদি কষ্ট থাকে, তাহলেও তার শরীরে কিন্তু প্রভাব পড়বে। দুইটা একটার বাদে না, দুইটার সাথে একদম কানেক্টেড, কেউ কাউকে ছাড়তে পারবে না, এরকম ভাবে আর কি আছে, অপরিহার্য ভাবে। মন খারাপ থাকলে শরীর ভালো লাগবে না, কিছু করতে মন চাইবে না, শুয়ে বসে থাকবো, এরকম একটা পরিস্থিতি যাবে। ব্যক্তিগত স্বাস্থ্য বলতে শারীরিক সুস্থতা বা পরিচ্ছন্নতা বোঝায়। এতে দেহের বাহ্যিক অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ সুস্থতা অন্তর্ভুক্ত থাকে। নিয়মিত গোসল, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরবে এবং হাত পা পরিচ্ছন্ন রাখবে, এগুলাই মূলত ব্যক্তিগত স্বাস্থ্যের মধ্যে পড়ে। সুষম খাদ্য গ্রহণ করবে, পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম করবে, এগুলা করলে দেখা যায় তার রোগ প্রতিরোধ ব্যবস্থা খুবই শক্ত হবে এবং কি রোগে আক্রান্ত হবে না, সে সুস্থ থাকবে। আর মানসিক স্বাস্থ্য বলতে ভারসাম্য, আবেগ নিয়ন্ত্রণ, মনের ভারসাম্য, আবেগ নিয়ন্ত্রণ এবং মানসিক প্রশান্তি বোঝায়। এটি চিন্তা, অনুভূতি ও আচরণের সঙ্গে সম্পর্কিত। মানসিক চাপ, দুশ্চিন্তা, বিষণ্ণতা থেকে মুক্ত থাকা মানসিক স্বাস্থ্যের লক্ষণ। এখন যদি একটা মানুষের হাত কেটে গেল, অনেক রক্ত বের হচ্ছে, অনেক ব্যথা করছে, সে কিন্তু তখন মানসিক ভাবে চিন্তিত হয়ে পড়বে এবং সে মানসিক ভাবেও অসুস্থ হবে। কারণ এই ব্যথা পাইছে এটা নিয়ে সে, তার যদি কখন সারবে, কিভাবে সারবে, কোথায় যাইতে হবে, আমার এই খারাপ অবস্থা, এগুলা নিয়ে সে টেনশন করবে এবং মানসিক একটা চাপের ভিতরে পড়বে, তখন কিন্তু সে অসুস্থ, সে কিন্তু সুস্থ না। মোট কথা, মানুষ ব্যক্তিগত মানসিক ব্যক্তিগত ও মানসিক স্বাস্থ্যের মধ্যে একটার সাথে পারস্পরিক একদম কানেক্টেড। মন ভালো থাকলে স্বাস্থ্য ভালো, স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো, দুইটাই সমন্বয়ে সুস্থ মানুষ। আচ্ছা, রোগের উত্তিকাল ও সংক্রমণ কাল বলতে কি বুঝি? রোগের উত্তিকালটা কি, যাকে ইনকিউবেশন পিরিয়ড বলা হয়? কেউ তো কথা বলছেন না, খাইরুল ভাই ছাড়া আর কে আছেন? অমৃত ভাই, কথা বলতে পারেন। আপনি কি কথা বলার প্রস্তুতিতে আছেন? খাইরুল ইসলাম, উনিও বের হয়ে গেল, হয়তোবা কোনো প্রবলেম হয়েছে। আচ্ছা, রোগের উত্তিকাল বলতে রোগ জীবাণু দেহে প্রবেশের পর থেকে রোগের প্রথম লক্ষণ প্রকাশ পাওয়া পর্যন্ত সময়কে বোঝায়। রোগের উত্তিকাল বলতে জীবাণু দেহে প্রবেশের পর রোগের প্রথম লক্ষণ প্রকাশ পাওয়া পর্যন্ত সময়কে বোঝায়। এই সময় জীবাণু রোগের দেহের ভিতরে বংশবৃদ্ধি করে। জীবাণুগুলা দেহের ভিতরে প্রবেশ করে, বংশবৃদ্ধি করে এবং রোগ সৃষ্টির জন্য প্রস্তুতি নেয়।
সরি, বিভিন্ন রোগের উক্তিকাল বিভিন্ন রকম হতে পারে। যেমন কলেরা রোগের উক্তিকাল কয়েক ঘন্টা থেকে 5 দিন। খুব দ্রুত এটা জেনারেট করে এবং কি রোগের লক্ষণগুলো প্রকাশ করে। যেমন টাইফয়েডের 7 দিন থেকে 21 দিন। আস্তে আস্তে ধীরে ধীরে এটা প্রকাশ পায়। হামের 10 থেকে 14 দিন এবং জলাতঙ্ক 10 থেকে কয়েক মাস পর্যন্ত হতে পারে। এই সময়ে রোগীর বাহ্যিকভাবে সুস্থ মনে হলেও দেহের ভিতরের রোগ কিন্তু আস্তে আস্তে বিকশিত হচ্ছে। এই বিকশিত হয়ে প্রকাশ পাওয়ার পর্যন্ত যে একটা পিরিয়ড যায়, এটাই মূলত রোগের উক্তিকাল। আর রোগের সংক্রমণকাল বলতে সেই সময়কে বোঝায় যখন আক্রান্ত ব্যক্তি অন্যদের মধ্যে রোগ ছড়াতে সক্ষম হয়। এই সময় রোগীর দেহে জীবাণু নির্গত হয় এবং সুস্থ ব্যক্তিকে আক্রান্ত করতে পারে। সংক্রমণ কাল রোগের লক্ষণ প্রকাশের আগে, সময় এবং পরেও চলতে পারে। যেমন কোভিড-19 সংক্রমণ কাল লক্ষণ প্রকাশের 2 দিন আগে থেকে শুরু হয়, লক্ষণ প্রকাশের 10 দিন পর্যন্ত অন্যদের মধ্যে রোগ ছড়াতে সক্ষম থাকে। এই সময় আক্রান্ত ব্যক্তি স্পর্শ এড়িয়ে চলা, স্বাস্থ্যবিধি মেনে চলা, কোভিড-19 এর ক্ষেত্রে মাস্ক ব্যবহার করা, এইগুলা মেনে চললে দেখা যায় যে আমরা ওই জীবাণুটা থেকে মুক্ত থাকতে পারি। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে তখন। খাবার পানি বিশুদ্ধ করার জন্য পদ্ধতি গুলো যে আছে, এগুলো আমরা অবশ্যই জানবো এবং মানতে হবে। কারণ খাবার পানি যদি আমরা না ফুটিয়ে খাই, এখানে অনেক প্রকারের জীবাণু থাকে। এই জীবাণু ফোটানোর মাধ্যমে জীবাণু মুক্ত করা হয়। এই পানি পরিষ্কার এবং সংরক্ষণ করতে হলে পরিষ্কার পাত্রেও রাখতে হবে, যেন এখানে কোনো জীবাণু না থাকে। সঠিকভাবে ছাঁকন প্রক্রিয়ার মাধ্যমে পানি ছেঁকে নিতে হবে, যেন এখানে কোনো ময়লা না থাকে। ফিটকিরি প্রয়োগ করেও পানি জীবাণুমুক্ত করা যায়। সূর্যের আলো রেখে জীবাণুমুক্ত করা যায়। কাঁচের স্বচ্ছ বোতলে পানি ভরে যদি 6 থেকে 8 ঘন্টা সূর্যে রাখলে অতিবেগুনি রশ্মি জীবাণু ধ্বংস করে দিতে পারে। 6 থেকে 8 ঘন্টা রাখলে এই জীবাণুটা তখন মারা যাবে। ওই পানিটা বিশুদ্ধ হিসেবে আমরা পান করতে পারি। এখন আবার দেখা যাচ্ছে যে ফিল্টারেশন যে আছে, আধুনিক ফিল্টার ব্যবহার করে জীবাণুমুক্ত করার জন্য রাসায়নিক পদার্থ দূর করা যায় এই পানি থেকে। এই আধুনিক ফিল্টার গুলা জীবাণুমুক্ত করার জন্য এখন ব্যবহৃত হচ্ছে প্রচুর। এগুলো আমরা দেখতে পারবো, রোগীদের বলতে পারবো এইভাবে মেনটেন করার জন্য। আচ্ছা, সুষম খাদ্য বলতে কি বোঝায়? সুষম খাদ্য কি? মাহির মাহির ভাই, আপনি যদি একটু বলতেন সুষম খাদ্যটা কি আসলে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সুষম আসসালাম, বলেন। সুষম খাদ্য বলতে আমরা যেটা বুঝি, যে খাদ্যের 6টি পুষ্টি উপাদান সঠিকভাবে থাকে তাকে আমরা সুষম খাদ্য বলি। যেমন ভিটামিন, খনিজ, ধন্যবাদ। এখানে আছে শর্করা, কার্বোহাইড্রেট, আমিষ বা প্রোটিন, শর্করা, চর্বি, প্রোটিন, ভিটামিন, এগুলো আমিষ, আর কি 6টি উপাদান থাকে। জি, এগুলো আমাদের জানতে হবে। সুষম খাদ্য কি, রুগীকে বলে দিলাম সুষম খাদ্য খায়। এখন রুগী কি বুঝবে সুষম খাদ্যগুলা কি? বুঝবে না। তাকে এইভাবে ডেডিকেটেড ভাবে বলতে হবে যে আপনি রুটি, ভাত, আলু, চিনি প্রভৃতি খান, এখানে কার্বোহাইড্রেট আছে। এইগুলা তারে বুঝাইলে বুঝবে না। সুতরাং তারে বলতে হবে ভাত, রুটি, আলু, চিনি এগুলা খায়, মাছ, মাংস, দুধ, ডিম, ডাল এগুলা খায়। ঠিক আছে, এইভাবে তাকে বলতে হবে। তারে সুষম খাদ্য যদি বলে দিই খায়েন, সে কিন্তু বুঝবে না। সেজন্য আমাদের এগুলা জানতে হবে। এই জন্যই
যেন রোগীকে আমরা ডিরেকশন গুলা সঠিকভাবে দিতে পারি। কোন সবজিতে কি ভিটামিন আছে রোগীরা সবাই সব কিন্তু বুঝবে না, সেক্ষেত্রে আমরা তাদের ডেডিকেটেড ভাবে আমরা বলে দেব। সুষম খাদ্য বলতে এমন খাদ্যকে বোঝায় যাতে দেহের প্রয়োজন অনুযায়ী সকল পুষ্টি সঠিকভাবে পরিমাণ মতো থাকে। ওইটাই আসলে মূলত সুষম খাদ্য। একজন সুস্থ মানুষ দৈনন্দিন কাজকর্ম করে বৃদ্ধি রোগের প্রতিরোধ ক্ষমতা বজায় রাখার জন্য সুষম খাদ্য খুবই দরকারি। প্রতিদিন এটা আমাদের দরকার, কারণ প্রতিদিন মানুষ তার কর্ম করছে এবং কি এগুলা শক্তি যোগাচ্ছে, এই শক্তিগুলা কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যায়। সেজন্য আমাদের প্রতিনিয়তই সুষম খাদ্যগুলা গ্রহণ করতে হবে। একজন পূর্ণ মানুষের যে খাদ্যর তালিকা আছে, এটা আমাদের যদি মেনটেন করি তাহলে দেখা যাচ্ছে এই যে আমাদের কি রোগ হয়, ডায়াবেটিস, পরে হাই প্রেসার, আবার স্থূলতা, এগুলা দেখা যায়। এই রোগগুলা থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদের এই ডায়েটটা মেনটেন করলে দেখা যাচ্ছে আমরা ওই সমস্ত রোগ এড়িয়ে চলতে পারবো। কিন্তু আমাদের লাইফস্টাইল ঠিক নাই, আমরা এগুলা করি, এজন্যই দেখা যাচ্ছে যে দিন দিন মোটা মানুষের পরিমাণ বেড়ে যাচ্ছে, ডায়াবেটিস রোগ বাড়ছে, এই হাই প্রেসার, আরো বিভিন্ন রোগ, এগুলা দেখা যাচ্ছে যে বেড়েই যাচ্ছে। যদি আমরা এই সুষম খাদ্য যে আমাদের চার্ট আছে, এই চার্ট অনুযায়ী যদি আমরা খাই তাহলে এগুলা থেকে আমরা রক্ষা পাবো। কিন্তু আমাদের মানতে হবে, এই সমস্ত রুগীকে আমাদের চার্ট গুলা ভালোভাবে বুঝাই দিতে হবে। সকালের নাস্তা আমরা কতটুকু পরিমাণ কি খাবো, 120 থেকে 150 গ্রাম ভাত অথবা 2টা রুটি সাথে একটা ডিম, নাস্তার কাজ শেষ। যাতে এখানে শক্তিও থাকবে, আমিষ, ভিটামিন, খনিজ সবই থাকবে। এই পরিমাণ খাবার খাওয়ার পরে আবার সকালের মধ্য নাস্তা, মানে দুপুর আর সকালের মধ্যে যে নাস্তাটা, সেখানে একটি মাঝারি আকারের যে কোনো ফল, যে যে সিজনে যে ফলটা পাওয়া যায় ওটা মাঝারি সাইজের একটা ফল খাইলো, তখন দেখা যায় যে তার ওই হালকা সকালের পর যে হালকা একটা নাস্তা সেটা হয়ে গেল। এখানে ভিটামিন থাকতে পারে, ফাইবার থাকতে পারে, অথবা খাবারের জলীয় অংশও থাকতে পারে, যে ফলে যেই ভিটামিন থাকে ওটা শরীরের জন্য খুবই কার্যকরী ভূমিকা রাখবে। আর দুপুরে খাবার ক্ষেত্রে দেখা যাচ্ছে ভাত যদি খায় 250 থেকে 300 গ্রামের মতো ভাত খাইলো, 50 থেকে 75 কি 80 গ্রাম সবজি, বিভিন্ন প্রকারের সালাদ, এগুলা দিয়ে দুপুরের কাজটা সারলো। আর বিকেলের নাস্তা বলতে এখানে অল্প পরিমাণ, একদম হেভি না, লাইট পরিমাণে করতে হবে। এখানে ছোলা থাকতে পারে, অল্প পরিমাণ ছোলা খাইলো, অথবা এখানে একটা ডিম খাইলো, এরকম। যা দুধ দুধ থাকতে পারে, যা তাৎক্ষণিক শক্তি যোগাতে পারে। এ পর্যন্তই শেষ। তারপরে আর ওই বেশি রাত্রে খাওয়াটা ঠিক না, মানে খাওয়ার পরপরই ঘুমানো, খাইয়ে শুয়ে পড়লো, ঘুম আসলো, এটা খুবই খারাপ, ভালো লক্ষণ না। ওই বিকালের দিকেই নাস্তা করবে, সারা রাত্রি আর খাবে না, এইভাবেই মেনটেন করতে হবে। এটাই মূলত সঠিকভাবে সুস্থ থাকার জন্য এই মেনটেনটা খুবই জরুরি একজন মানুষের জন্য। আর রাত্রে 200 থেকে 250 গ্রামের মতো হালকা ওইখানে ডাল, মাছ অথবা হালকা সবজি বেশি করে নিয়ে খাওয়া দাওয়া করলে শেষ, রাত্রের খাবারটা কমপ্লিট হয়ে যাবে। এখানে শর্করা, আমিষ যেগুলো সহজে আমরা পাই ওগুলো আমরা খাইলাম, এইভাবে আমরা রাত্রের নাস্তাটা শেষ করতে পারি। এটা ডায়েটটা আমাদের মনে রাখলে রুগীকে ডায়েট যদি দিতে হয় এইভাবে আমরা খুব সহজে ডায়েট মেনটেনের চার্টটা দিয়ে দিতে পারবো।
যদি এইগুলা মেনটেন করে, দেখা যাচ্ছে যে রোগী খুবই দ্রুততার সাথে যে কোনো রোগী প্রতিরোধ করতে পারবে, ওভার কোনো রিয়েক্ট করবে না। মানসিক বিকৃতি প্রতিরোধের উপায় আলোচনা করো। মনোবিকারের কারণগুলি কি? কেউ কি বলতে পারবেন মনোবিকারের কারণগুলি কি? কি কারণে এই মানসিক বিকৃতিটা হয়? কে আছেন নতুন জয়েন করে? আব্দুল্লাহ ভাই। আব্দুল্লাহ ভাই যদি বলতেন। জি। স্যার, মানসিক বিকৃতি ওই টেনশন মানসিক বিকৃতি, হ্যাঁ, জি বলেন। টেনশন করে বা এ ধরনের কারণে হয়। জি, ধন্যবাদ। মানসিক বিকৃতি বা মনোবিকৃতি একটা গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা, কিন্তু এটা এই স্বাস্থ্যের মনোবিকৃতি যখন হয়, দেখা যায় তার আচরণটা পরিবর্তন হয়ে যায়। সবার সাথে ভালো ব্যবহার একবার করলেও পরবর্তীতে দেখা যায় খারাপ ব্যবহার করছে। এর ফলে সামাজিক ও পারিবারিক জীবনে কিন্তু নানা জটিলতা দেখা দেয় এই মনোবিকারের কারণে। এটা বংশগত কারণ থাকতে পারে, পারিবারিক মানসিক রোগের ইতিহাস থাকলেও সে পরবর্তী জেনারেশন এরকম একটা আশঙ্কা থাকতে পারে, হতেও পারে, নাও হতে পারে। যদি ওই পরিবেশে সে যায়, বেশি টেনশন করে অথবা চাপে থাকে, হয়তোবা তখন তার এইটা দেখা দিতে পারে। মানসিক চাপ, দুশ্চিন্তা, দীর্ঘদিনের মানসিক চাপ, পারিবারিক কলহ, অর্থনৈতিক সমস্যা, এটা মনোবিকার সৃষ্টি করতে পারে। এই সমস্ত কারণে মানসিক সমস্যা দেখা দিতে পারে। শারীরিক রোগ, মস্তিষ্কে আঘাত, মৃগী রোগ, হরমোনজনিত সমস্যা মানসিক বিকৃতির কারণ হতে পারে। যদি এই মস্তিষ্কে যদি আঘাত পায়, যেখানে আমাদের ব্রেন থাকে, এখানে যদি আঘাত পায়, এখানে যদি কোনো ভালো ধরনের ক্ষতি হয়, দেখা যায় যে ওখান থেকেও কিন্তু মানুষের স্মৃতিটাও পর্যন্ত হারিয়ে যায় এবং কি পাগল হতে পারে। দীর্ঘদিন নেশাগ্রস্ত থাকলেও এই সমস্যাটা দেখা দিতে পারে। দীর্ঘদিন মদ্যপান করলো, যে কোনো নেশায় আসক্ত, সে তখন স্বাভাবিক কাজগুলা করতে পারবে না, অকার্যকর হবে। যে কোনো কাজ করতে গেলে সে দেখা যাবে যে কাজটা সঠিকভাবে করতে পারছে না, তখন তার আসলে মনটা ঠিক থাকে না। এখানেও এভাবেও মনোবিকৃতি হতে পারে। সামাজিক পরিবেশের থেকেও এরকম একটা পরিস্থিতির শিকার হতে পারে। দেখা যায় যে একটা মানুষের সাথে প্রতিনিয়ত নির্যাতন করা হচ্ছে, দুর্ব্যবহার করা হচ্ছে, সে একাকী থাকে, তার সাথে কেউ সঙ্গ দেয় না, এরকম একটা যদি মানসিক চাপ থাকে, সেক্ষেত্রেও তার এই মনোবিকৃতিটা হতে পারে। এর প্রতিরোধের জন্য যে আমরা রোগীদেরকে বলবো অথবা আমরা জানবো যে প্রতিরোধ করা যায় কিভাবে, অবশ্যই রোগীদের এই পারিপার্শ্বিক কারণগুলো আমাদের বলে দিতে হবে, যে আপনি পরিবারের সদস্য যারা আছেন তার সাথে খুবই ভালো ব্যবহার করবেন, তাকে বেড়াইতে নিয়ে যাবেন, এরকম আমরা তাকে সহযোগিতার জন্য নির্দেশ দিতে পারি। মানসিক চাপ নিয়ন্ত্রণ এর জন্য দেখা যায় যে বিশ্রাম নিতে হবে, সঠিকভাবে ঘুমাইতে হবে, যতটুকু ঘুম দরকার ওই ঘুমটা আমাদের করতে হবে। ঘুম যদি সঠিক না হয়, তাহলেও ব্রেনের ভিতরে অনেক চাপ পড়ে। নিয়মিত খাদ্য খাইতে হবে। নেশাগ্রস্ত মানুষ যদি থাকে, তাহলে ওই নেশা থেকে তার বের হয়ে আসতে হবে, এটা থেকে দূরে থাকতে হবে, এটা হলো একদম কম্পালসারি। সামাজিক কার্যক্রম, সামাজিক অনুষ্ঠান, খেলাধুলা, বিনোদন, বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করা, এখানে যদি অংশগ্রহণ করে অথবা ঘুরতে যাওয়া, এই সমস্ত কার্যকলাপে যদি থাকে, তাহলেও তার মনটা ভালো থাকবে। এজন্য চিকিৎসকের এই গুলা জানা জরুরি। মানসিক স্বাস্থ্য রক্ষায় সচেতন করা যেন যাইতে পারে রোগীকে, এজন্য আমাদের অবশ্যই এই বিষয়গুলো জানতে হবে। রোগীকে ডিরেকশন দেব, ম্যানেজমেন্ট দেওয়ার ক্ষেত্রে এগুলা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশে পরিবার ও পরিকল্পনা কর্মসূচির উদ্দেশ্য কি? বাংলাদেশে
পরিবার পরিকল্পনার কর্মসূচির উদ্দেশ্যটা কি? এটা কেউ কি বলতে পারবেন? কি জন্য বাংলাদেশে এই পরিকল্পনাটা করে, তাদের উদ্দেশ্যটা কি? মাহির ভাই, মাহির আপু, বলেন। জি ভাইয়া, আমি একটু ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি এখন, ও খুব একটা আচ্ছা আচ্ছা, প্রস্তুতি নেই, তো ঠিক আছে, ভালো ঠিক আছে, বলতেছে ওকে সুনিয়ন্ত্রিত ওকে। জন্ম ব্যবস্থা বা শিশুদের খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে পরিবার পরিকল্পনা একটু কাজ করতে। আচ্ছা, আমি বলি, বাংলাদেশ একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ, যেখানে জনসংখ্যা নিয়ন্ত্রণ ও খুবই দরকার। মা ও শিশুর স্বাস্থ্য রক্ষা অত্যন্ত জরুরি। এই লক্ষ্যে সরকার পরিকল্পনা কর্মসূচি চালু করেছে। এই কর্মসূচির মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধির হার কমিয়ে দেশের অর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে সাহায্য করবে। জনসংখ্যা বৃদ্ধি হ্রাস, অতিরিক্ত জনসংখ্যা দেশের সম্পদ ও উন্নয়নের জন্য বোঝাস্বরূপ। পরিবার পরিকল্পনার মাধ্যমে জন্মহার কমিয়ে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যেতে পারে। এজন্যই এটা একটা উদ্দেশ্যের মধ্যে পড়ে যে জনসংখ্যা বৃদ্ধির হারটা কমিয়ে আনা যাবে এটা পদক্ষেপের মাধ্যমে। মাতৃ স্বাস্থ্য রক্ষা, ঘন ঘন সন্তান জন্ম দেয় মায়ের স্বাস্থ্য ভেঙে পড়তে পারে, মাতৃমৃত্যু ঝুঁকি বৃদ্ধি পায়। এজন্য জন্মের মধ্যে পর্যাপ্ত বিরতি রাখলে দেখা যাচ্ছে মায়ের স্বাস্থ্যের ঝুঁকিটাও থাকবে না, সুরক্ষিত থাকবে। শিশু স্বাস্থ্যের উন্নয়ন, সীমিত সংখ্যক সন্তান থাকলে প্রতিটি শিশু পর্যাপ্ত পুষ্টি, শিক্ষা ও চিকিৎসা পায়। এই সেবাগুলো যদি বেশি মানুষ থাকে তাহলে সঠিকভাবে আসলে মেনটেন করা যায় না, এজন্যই এই পদক্ষেপটা নেওয়া। পরিবারের আর্থিক সমৃদ্ধি, ছোট পরিবার আয় ও ব্যয়ের ভারসাম্য রক্ষা করা সহজ হয়। সন্তানের উন্নত চিকিৎসা, জীবনযাত্রার মান উন্নয়ন, শিক্ষা, এই উন্নত ধরনের শিক্ষা দিতে পারবে। জাতীয় উন্নয়ন, জনসংখ্যা নিয়ন্ত্রণ থাকলে দেশের খাদ্য, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা সেবায় সকলের জন্যই নিশ্চিত করা সহজ হয়। প্রজনন স্বাস্থ্য সচেতনতা, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, যৌন রোগ প্রতিরোধ ও নিরাপদ মাতৃত্ব সম্পর্কে জনগণকে সচেতন করা যাবে। এই পদক্ষেপগুলা সরকার নিয়েছে যেন তাদের অর্থনৈতিক এবং সব দিক দিয়ে যেন উন্নতি হয়, জনসংখ্যা নিয়ন্ত্রণ হবে, শিক্ষা ব্যবস্থা ভালো থাকবে। এই সমস্ত কারণে এটা আমাদের জানতে হবে এবং কি মানতে হবে। জীবাণু মুক্তকরণ পদ্ধতি, এটা কি? জীবাণু মুক্তকরণ পদ্ধতিটা কি? জীবাণু মুক্তকরণ বলতে রোগ সৃষ্টিকারী জীবাণু ধ্বংস করে কোনো বস্তু, পরিবেশ বা স্থানকে নিরাপদ করার প্রক্রিয়াকে বোঝায়। এটি সংক্রামক রোগ হতে পারে, সেক্ষেত্রে হাসপাতাল, বাড়িঘর, পানি ও খাদ্য জীবাণুমুক্ত রাখা অবশ্যই জনস্বাস্থ্যের জন্য অপরিহার্য। জীবাণু মুক্তকরণ পদ্ধতি এজন্য আমাদের খুবই গুরুত্ব দিয়ে মানতে হবে যেন এইটা আমরা মেনটেন করতে পারি। কিভাবে এই জীবাণু মুক্ত করা যায়? যেমন তাপ প্রয়োগের মাধ্যমে ফুটন্ত পানিতে কাপড়, বাসন 15 থেকে 20 মিনিট ফোটালেই দেখা যায় জীবাণুটা মারা যায়। বাষ্প বাষ্প নিঃসরণ পদ্ধতিতে উচ্চ চাপে বাষ্প ব্যবহার করে যন্ত্রপাতিগুলোকে জীবাণুমুক্ত করা হয়। শুষ্ক তাপ চুল্লিতে 160°C তাপমাত্রা 1 ঘন্টা রাখলে কাচের পাত্র ও ধাতব যন্ত্রপাতি জীবাণুমুক্ত হয়। 160°C তাপমাত্রায় রাখলে এটি করা সম্ভব, তার নিচে হবে না।
সূর্যের অতিবেগুনি রশ্মির মাধ্যমে জীবাণু ধ্বংস করে। কাপড়, বিছানার চাদর এগুলা যদি সূর্যের আলোতে দেওয়া হয়, দীর্ঘক্ষণ রাখতে হবে, সেখানে অতিবেগুনি রশ্মির মাধ্যমে সকল জীবাণু মুক্ত হবে। পরিস্রাবন পরিবেশ ফিল্টার ব্যবহার করে, বিশেষ ফিল্টার ব্যবহার করে পানি আমরা জীবাণু মুক্ত করতে পারি পানি থেকে। রাসায়নিক পদ্ধতিতে যে সমস্ত আমরা এগুলো জীবাণু মুক্ত করতে পারি, ব্লিচিং পাউডার, ক্লোরিন ও ব্লিচিং পাউডারের মাধ্যমে মেঝে, পায়খানা জীবাণু মুক্ত করতে পারি। প্রতি 10 লিটার পানিতে আধা চামচ ব্লিচিং পাউডার মেশালে জীবাণু মারা যায়। কার্বলিক অ্যাসিড, এটাও মেঝে, নর্দমা পরিষ্কার করতে ফিনাইলের দ্রবণ ব্যবহার করা হয়। 70% অ্যালকোহল ত্বক ও যন্ত্রপাতি জীবাণু মারতে ব্যবহার করা হয়। বায়ু সঞ্চালন কি বা বায়ু সঞ্চালন বলতে কি বোঝায়? বায়ু সঞ্চালনটা কি আসলে? কে বলবেন? কে ফ্রি আছেন বলতে পারেন, যদি বলার পরিস্থিতিতে থাকেন বলেন। নুসরাত জাহান মনে হয় পরে জয়েন করছেন। আপু, আপনি যদি বলতে চান একটু বলেন, বায়ু সঞ্চালন কি আসলে? ঠিক আছে। বায়ু সঞ্চালন বলতে বা বিভিন্ন ঘরবাড়ি, বদ্ধ স্থানে বিশুদ্ধ বাতাস প্রবেশে ও দূষিত বাতাস নির্গমন প্রক্রিয়াকে বোঝায়। বিশুদ্ধ বাতাস প্রবেশ ও দূষিত বাতাস নির্গমন হবে, এই প্রক্রিয়াটাই মূলত বায়ু সঞ্চালন। সেই জন্য আমরা কি কি গুরুত্ব নিয়ে আলোচনা করি। এখানে অক্সিজেন সরবরাহ আছে, কার্বন ডাই অক্সাইড নিষ্কাশন, রোগ জীবাণু দূরীকরণ, আর্দ্রতা নিয়ন্ত্রণ, দুর্গন্ধ দূরীকরণ, শারীরিক ও মানসিক সতেজতা প্রভৃতি আমরা এই বায়ু সঞ্চালনের মাধ্যমে করতে পারি। অক্সিজেন সরবরাহ, বায়ু সঞ্চালনের মাধ্যমে তাজা বাতাস ঘরে প্রবেশ করে, যা শ্বাস প্রশ্বাসের জন্য অপরিহার্য। অক্সিজেন সরবরাহ করে, অক্সিজেনের অভাবে শরীর দুর্বল ও অসুস্থ হয়ে পড়ে। কার্বন ডাই অক্সাইড নিষ্কাশন, মানুষ নিঃশ্বাসে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, বদ্ধ করে, এই গ্যাস জমা হয়ে মাথা ব্যথা, শ্বাসকষ্ট, অবসাদ সৃষ্টি করে। সঞ্চালনের মাধ্যমে এটি বাইরে বেরিয়ে যায়, ফলে আমরা সুস্থতা বোধ করি। ভালো বায়ু সঞ্চালন ঘরের দূষিত বাতাস, ধুলাবালি ও রোগ জীবাণু দূর করে। যক্ষা, কাশি, সর্দি, ইনফ্লুয়েঞ্জা প্রভৃতি রোগ এখান থেকে চলে যায় ভালো বায়ু সঞ্চালনের মাধ্যমে। ঘরটা, বাতাসটা পরিষ্কার হয় আর কি, মানে জীবাণুমুক্ত হয়। আচ্ছা, মাছি কিভাবে রোগ ছড়ায়, এটা কেউ বলেন? মাছি কিভাবে রোগ ছড়ায়, যে কেউ বলেন। এটা খুবই একদম সহজ কোশ্চেন। হ্যালো, আব্দুল্লাহ ভাই, মাছি কিভাবে রোগ ছড়ায় জানতে চাচ্ছি আপনার কাছে। আজকে এই প্রশ্নটাই আমার শেষ। ওকে। মাছি আসলে ক্ষতিকারক এক কীট বা পতঙ্গ, যা বিভিন্ন সংক্রামক রোগ ছড়া প্রধান বাহক হিসেবে কাজ করে। বিভিন্ন রোগগুলা এই মাছির মাধ্যমে ছড়ায়। মাছির দেহটা যেভাবে গঠিত, এর লোম ও দেহ আঠালো পদার্থ থাকায় জীবাণু সহজেই তার গায়ে লেগে যায়। মাছি নানান প্রকারের নর্দমা, পায়খানা, পচা আবর্জনায় বসে এবং ভালো স্থানে বসে। এই পচা জায়গায় বসে, ভালো স্থানে যখন বসে, তখন ওই নর্দমা থেকে যে জীবাণুগুলো আসে গায়ে লাগায় নিয়ে আসে, ওইটাই মূলত ভালো খাবারে, পানিতে
বসলে ওখানে মিশে যায়, জীবাণুগুলো ওই খাবারে মিশে। তখন আমরা যখন খাদ্যটা গ্রহণ করি, ওই জীবাণুগুলো আমাদের পেটে চলে যায় এবং রোগ ছড়ায়। এই মাছই অতি দ্রুত বা ঘন ঘন মলত্যাগ করে, যেখানে বসে সেখানে মলত্যাগ করে। এটা তার মাছের একটা গুরুত্বপূর্ণ স্বভাব। ভালো জায়গায় বসেও মলত্যাগ করে, সে খারাপ জায়গায় বসেও মলত্যাগ করে। তখন এই মলত্যাগের মাধ্যমে অনেক জীবাণুগুলা আমাদের শরীরে প্রবেশ করে খাবারের দ্বারা। এভাবেই মূলত মাছি রোগ ছড়ায়। বিভিন্ন সংক্রামক রোগগুলাও দেখা যাচ্ছে যে এই মাছির মাধ্যমে ছড়ায়। ওকে, আজকে 17টা কোশ্চেনের শেষ করছি আর কি। স্যার আছেন? আজকে আলোচনা এই পর্যন্তই। স্যার কে আছেন এখানে? স্যার যদি থাকেন তাহলে ক্লাসটা শেষ করতে চাচ্ছি, একটু কথা বলেন, অথবা আমি শেষ করে দিই। আপনাদের যদি এখানে কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম অথবা কি শিখলেন, আপনারা একটু সামারি করেন যে কে কি শিখলেন অথবা উপকৃত হয়েছেন নাকি। স্বাস্থ্য বিষয়ে যে আমি ব্রিফিংটা দিচ্ছি, এটা কি সবাই বুঝতে পারছেন? স্বাস্থ্যটা কেন জরুরি? যদিও শর্টভাবে বলছি, বিস্তারিত বলতে পারিনি। ভিডিওটা দেখে নেবেন। সবারই সুস্থতা, পরীক্ষায় জানি সবাই ভালো করেন সেই আশা রেখে আমার ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।